ওরা কি এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট মনে করেছে যে খাবার অর্ডার করলেই রুম সার্ভিস পাবে? আর আমাদের নিজেদেরকে চাকর মনে করেছে নাকি? সেরকমই কিছু মনে করে নাও দিদি। এখন মাকে এসব বলতে গেলে মা উল্টে আমাদেরকেই বকে দেবেন, বলবেন অতিথি এলেই তোমাদের মুখগুলো ঝুলে যায়। এসব কাজ না করার ফিকির তোমাদের। ছাড়ো, তুমি খাবার রেডি করে দাও, আমি ওদের ঘরে খাবার দিয়ে আসছি। এরপর রানু সবার রুমে খাবার দিয়ে আসে। রানু তাদের ঘরে খাবার দিয়ে তাদেরকে বলে, দাদা বৌদি, এখানে টেবিলে খাবার দিয়েছি, তোমরা বাচ্চাটাকে নিয়ে খেয়ে নাও। আমার ভীষণ শীত করছে, আমি কম্বল থেকে বেরোতে পারছি না, খাবারটা একটু এখানে দিয়ে গেলে ভালো হতো। অন্দুর কথা শুনে তার ছেলে রকি বিছানায় লাফাতে লাফাতে বলে, এই বিছানাটা খুব নরম, আমি এই বিছানায় বসেই খাবো। দেখো দেখি, যেমন বাপ তার তেমনই ছেলে। বাড়িতে ওদের একই কথা, বিছানা ছাড়া ওরা থাকতেই পারে না। আর এই শীতকালে তো যতই বলবো কোনো মতেই বিছানা ছেড়ে নামবে না। আমারও হাতে পায়ে খুব ব্যথা করছে গো বৌদি, তুমি এক কাজ করো, খাবারগুলো এখানেই দিয়ে যাও। তাদের কথা শুনে রানু খুবই বিরক্ত হয়, কিন্তু সে তাদের মুখের উপরে কিছুই বলতে পারে না। সে রাগে রাগে খাবারগুলো বিছানায় দিয়ে দুর্দাম করে পা ফেলে নিচে চলে যায়। এদিকে অলোক এবং রতনের অফিসে গিয়ে পুলকবাবু অফিসে প্রবেশ করতে গেলে গেটে দাঁড়িয়ে থাকা দারোয়ান তাকে বলে, এই যে বাবু, আপনি কোথায় যাবেন? কারোর সঙ্গে এখানে দেখা করতে এসেছেন নাকি? অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? অ্যাপার্টমেন্টে আবার কি? আমার যখন খুশি আমি আসতে পারি, তুমি বলার কে? দারোয়ান, সামনে থেকে সরে যাও বলছি। বিনা অ্যাপয়েন্টমেন্টে কেউ এখানে ঢুকতে পারবে না। আগে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন। কে কি কার সঙ্গে দেখা করতে এসেছেন তা আগে ভালো করে জানান, তবেই আমি ভিতরে ঢুকতে দেব। এই যে দারোয়ান, তুমি এখানে ঠিকঠাক ভাবে ডিউটি দিচ্ছ না। তোমাকে তো দেখছি চেয়ার দেওয়া হয়েছে, কিন্তু দারোয়ানের তো কোনো চেয়ারের দরকার হয় না। আপনি কে আর আপনি আমাকে এইভাবে বলছেন কেন? এটা আমাদের অফিস, এখানে কিভাবে ডিউটি দেব না দেব ওটা আমাকে আর বোঝাতে আসতে হবে না। আর বলিহারি, আপনাকে কে ওস্তাদি দেখাতে বলেছে? এই বেটা দারোয়ান, তোর তো সাহস কম না? এই অফিসের মালিক কে জানিস? সে আমার ভাইপো। সেই অর্থে অফিসের আমিও মালিক, আর তুই মালিকের সঙ্গে এইভাবে কথা বলছিস? আজকেই তোর চাকরি শেষ করে ছাড়বো। দাঁড়া, মাইনে গন্ডা বুঝে নিয়ে কেটে পড়ে এখান থেকে। আরে কে আপনি বলুন তো, কোথায় থেকে এসেছেন আর সেই থেকে আবল তাবল বকেই যাচ্ছেন? আমি দারোয়ান বলে কি আমার একটা মান সম্মান নেই নাকি? এই অফিসে আমি 30 বছর চাকরি করছি, আজ পর্যন্ত আমাকে কেউ এইভাবে কথা বলতে পারেনি। এমনকি বাবু আমাকে কাকা বলে সম্মান দেয়। ওরে বাবা, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছিস আর কাজে কমে মন নেই, তার উপরে বেয়াদবি হচ্ছে। তোর খুব জোর হয়েছে দেখছি, দাঁড়া তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এই বলে পুলকবাবু দারোয়ানের গলা ধরে তাকে টানতে টানতে নিচে নিয়ে যান। নিচে নেমে দারোয়ানের সঙ্গে পুলকবাবুর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এইসব দেখে রাস্তা এবং অফিসের সবাই অফিসের সামনে ভিড় করে দাঁড়ায় এবং এই খবর অলোক এবং রতনের কানে যায় ও তারা ছুটে আসে। এসে তারা দেখে যে দারোয়ানের নাক থেকে রক্ত বেরোচ্ছে আর পুলকবাবুর জামার একটি হাত ছিঁড়ে গিয়েছে। অলোক এবং রতনকে সামনে দেখে দারোয়ান হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলে, বাবু বাবু দেখুন না, এই লোকটা আমায় মেরে পুরো দাঁত ভেঙে দিয়েছে। আমি শুধু জিজ্ঞাসা করেছি যে আপনার অ্যাপার্টমেন্ট আছে কিনা, তাতেই কি মেজাজ আমাকে যা ইচ্ছা তাই করে অপমান করলো। আমাকে আবার বলছে চাকরি থেকে ছাঁটাই করে দেবে। ঠিক বলেছি, এবারটা দারোয়ান বসে বসে ঘুমোয়। বাবা অমল, ওকে এক্ষুনি বিদায় কর। এরকম লোক দিয়ে অফিসে দারোয়ানগিরি হবে না। এর থেকে তো আমাদের অফিসের ভোলা ময়রা খুব ভালো ডিউটি দিতে পারে। ও পলক কাকা, আপনাকে অফিসে আসতে কে বলেছে? যাও, আপনি এখন বাড়ি যান। এই যে সুনীল, তুমি দারোয়ান কাকাকে নিয়ে হসপিটালে যাও, তাকে ভালো করে মরমপট্টি করে দিও। এ কি বাবা, আমি তো এইমাত্র এলাম। এখন তোমার অফিসটা ভালো করে ঘুরে দেখি কেমন কাজকর্ম করছো, দাদার ব্যবসাটা কেমন সামলাচ্ছ তা দেখে নিতে হবে না? সবকিছু ঘুরে ঘাড়ে দেখে শুনে তবে যাব। এই বলে পুলকবাবু কারো দিকে না তাকিয়ে সোজা অফিসের ভেতরে প্রবেশ করেন। এরপর তিনি সবার টেবিলে গিয়ে সবাইকে বিরক্ত করতে শুরু করেন। এদিকে রান্নাঘরে গিয়ে রানু নিজের মনে গজগজ করতে থাকে। তখন অনিতা তাকে জিজ্ঞাসা করে, কি হলো রে রানু, তুই এভাবে গজগজ করছিস কেন? আবার কোনো নতুন ফরমাশ এলো নাকি? শুনতে চাও কি হয়েছে? শুনলে তো তোমার মাথা আরো বেশি গরম হয়ে যাবে। ওদের হাব ভাব দেখে মনে হচ্ছে ওরা তো কোনো রাজমহল থেকে এসেছে। আমি টেবিলে খাবার দিয়ে এলাম, ওনাদের পছন্দ হলো না, ওনারা বিছানায় বসে বসে খাবার খাবেন। কি, এটা কি বলছিস? ওদেরকে মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? বিছানায় বসে খাবার খাবে? তুই কি ওদেরকে বিছানাতেই খাবার দিয়ে এলি নাকি? আমি বাধ্য হয়ে দিয়ে এসেছি, এছাড়া তো আর কোনো উপায় ছিল না বলো। ওদের কথা না শুনলে মা তো এক্ষুনি আমাদের উপরেই চেঁচাবেন। যা পারে হোক, যে আমি আজকে একটা উপায় বের করেই ছাড়বো। ওরা কি আমাদের বাড়িটাকে মগের মূল্য পেয়েছে নাকি যে এত নোংরামো করছে?
দাঁড়া, আমি এক্ষুনি তোর দাদাকে ফোন করছি। যা হোক একটা উপায় বার করুক, নাহলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। এই বলে অনিতা অলোককে ফোন লাগায়। ফোন ধরে অলোক বলে, হ্যালো অনিতা, আমি এক্ষুনি তোমাদেরকে ফোন করতে যাচ্ছিলাম। দেখো না অফিসে কি কাণ্ড হয়েছে। কেন, ওখানে কি হয়েছে? পুলক কাকা আবার অফিসে এসেছে, এখানে সেখানে ঘুরে ঘুরে বহুত গন্ডগোল করছে। আবার তো মেরে দারোয়ানের নাকও ফাটিয়ে দিয়েছে। ওদিকে আবার সমস্ত স্টাফের টেবিলে গিয়ে গিয়ে ঝগড়া লেগে যাচ্ছে। মোটে বাড়িতে যেতে চাইছে না। কি যে করি এখন কি জানি। সে কি, কিন্তু ওনাকে অফিসের ঠিকানা কে দিল? এখন কি হবে তাহলে? তুমি আর ভাই কোনো রকমে ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দাও। আরে উনি বুঝলে তো তবে বোঝাবো। আমার মনে হচ্ছে মায়ের কাছ থেকে অফিসের ঠিকানা জোগাড় করে এখানে এসেছে। এখন যে একে কি করে বুঝিয়ে ঘরে পাঠাই সেটাই আমি ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের কাছে যাচ্ছি। মাকে গিয়ে বলি, দেখি উনি কি উপায় বের করেন। এরপর অনিতা রেখাদেবীর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শুনে রেখাদেবী বলেন, আসলে উনি গ্রামের মানুষ তো, তাই সাদা সরল ভেবে এইসব করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ফোন করে ওনাকে ডেকে নিই। এই বলে রেখাদেবী অলোককে ফোন করেন এবং পুলকবাবুর সঙ্গে কথা বলে তাকে বাড়িতে ডেকে নেন। তখনকারের মতো সমস্যাটা মিটে যায়। সুযোগ পেয়ে অনিতা রেখাদেবীকে অতিথিদের বিছানায় বসে খাবার ব্যাপারটাও বলে। এসব শুনে রেখাদেবী বলেন, তোমরা কি শুরু করলে বলো তো? ওদিকে একটা বয়স্ক মানুষ একটু অফিস দেখতে গেছে, তা নিয়ে আমার ছেলেরাও আমাকে 10 রকমের কথা শোনালো। তুমি কেন অফিসের ঠিকানা দিয়েছো, ইত্যাদি ইত্যাদি। আবার তোমরা এখানে শুরু করেছো যে তারা বিছানায় বসে খাচ্ছে। কিন্তু আপনি ভেবে দেখুন, এত বড় ডাইনিং টেবিল থাকতে তারা এখানে এসে আর খেতে পারছে না। এমনকি তাদেরকে ঘরে টেবিল চেয়ারও দেওয়া হয়েছে, তাতেও তো তারা খেতে রাজি নয়। ওনারা বিছানা ছাড়া খাবেন না। দেখো বৌমা, ওরা গ্রামের সাদা সরল মানুষ, এসব দেখেনি কখনো। ওদের একটু শখ গেছে বিছানায় বসে নরম গদিতে আরাম করে খাবে। এতে কি এমন ক্ষতি হয়েছে শুনি? যাও, একটু একটু কথায় নালিশ না করে ঘরে সমস্ত কাজকর্মে মন দাও। দুপুরে রান্নাবান্না কত দূর শুনি? শাশুড়িমার এরকম জবাব শুনে অনিতার সেখানে দাঁড়ায় না। সে আবার রান্নাঘরে ফিরে যায় এবং কাজে মন দেয়। দুপুরবেলা অতিথিরা সবাই স্নান করে, কিন্তু কেউ তাদের নিজেদের জামা কাপড় ধুয়ে শুকনো করতে দেয় না। স্নান করে সবাই ডাইনিং টেবিলে জড়ো হয় এবং রেখাদেবীকে বলে, জেঠিমা, এখানে তো কোনো পুকুর ঘাট কিছুই খুঁজে পাচ্ছি না। তোমার বৌমার তো পুকুর ঘাট ছাড়া কাপড় কাচতেই পারে না। তুমি একটু তোমার বৌমাদের বলে দেবে আমাদের সব কাপড়গুলো একটু ভালো করে কেচে কুচে দিতে। ওসব আর বলতে হবে না, তোমরা আমাদের অতিথি। আমার বাড়ির বৌমারা ওইসব করে নেবে, তোমরা নিশ্চিন্তে থাকো বাবা। এই বলে রেখাদেবী অনিতা ও রানুকে বলে, কই গো বৌমারা, চটপট করে খাবারগুলো বেড়ে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আর শোনো, মাছের মাথা দুটো সন্তু আর অন্তুকে দিও, আর বড় চাকাগুলো বৌমাদেরকে দিও। তোমার পুলক কাকা তো আবার বড় মাছ খেতে চায় না, তার জন্য ছোট মাছ রান্না করেছো তো? হ্যাঁ মা, সবই করা হয়েছে। ওনাদের বসতে বলুন, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি সবাইকে ভালো করে খাইয়ে দাও। ছোট বৌমা, তুমি যাও, উপরের বাথরুমে ছেলেপুলেদের সব জামা কাপড় পরে রয়েছে, ওগুলোকে কেচে তাড়াতাড়ি রোদে শুকনো করতে দাও। বেলা পড়ে গেলে আবার কাপড়গুলো শুকনো হবে না তো। কি আমি একা এত কাপড় কাচবো? এরা তো 7 জন রয়েছে, 7 জনের কাপড় বড় গামলা 2 গামলা হয়ে যাবে। তাতে কি হয়েছে? তোমাদের মতো বয়সে আমি কত পরিশ্রম করেছি জানো। এখন চুপচাপ যাও, ওনারা শুনে নিলে আবার খারাপ ভাববেন। রানুর আগে ফুঁসতে ফুঁসতে সবার কাপড় কাচতে চলে যায়। সবাইকে খাইয়ে 2 জায়ের খেতে খেতে বিকেল 5টা বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে তারা থালা বাসন ধুয়ে ডাইনিং হলে একটু বসতে আসে। তারা সোফায় বসা মাত্রই পুলকবাবু বলেন, বৌমা এসো এসো, তোমাকেই খুঁজছিলাম। বলি একটু কড়া করে চা করে দাও তো দেখি। সেই দুপুরে ভাত খেয়েছি, এখন খাবার হজম হয়ে গিয়েছে। এখন একটু চা না হলে আমার মাথাটা আবার ধরছে, তাই একটু তাড়াতাড়ি করে দাও তো দেখি। পুলকবাবুর কথায় সাই দিয়ে রেখাদেবী বলেন, তাহলে আমাকেও 1 কাপ চা দিও বৌমা। আর সন্তু অন্তু ওদের ছেলে বউদেরকে না হয় কফি করে দাও, এই ঠান্ডায় কফি খেতে ওদের বেশ ভালো লাগবে। তাদের কথা শুনে অনিতা এবং রানু একে অপরের দিকে চাওয়াচুয়ি করতে থাকে এবং সেখান থেকে উঠে চলে যায়। দুজনের মুখে কোনো কথাই নেই। তারা চুপচাপ চা কফি ইত্যাদি বানিয়ে সবাইকে দিয়ে দেয় এবং গেস্ট রুমে গিয়ে দরজা লক করে শুয়ে পড়ে। মাত্র 10 মিনিট হলো তাদের ঘুম ধরেছে। এমন সময় কে যেন তাদের দরজার কড়া ধরে জোরে জোরে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর তারা রেখাদেবীর গলা শুনতে পায়, বৌমা, ও বৌমা, তোমরা কি ঘরে ঘুমাচ্ছ নাকি? বলি তোমাদের কি কাণ্ড জ্ঞান বলো তো? সন্ধ্যা হয়ে এলো, অতিথিদের টিফিন খাবারের কিছু একটু ব্যবস্থা করো। শোনো, অনেকদিন হয়ে গেল বাড়িতে সেরকম তেলে ভাজা হয়নি। তোমার পুলক কাকা বা তেলে ভাজা খেতে খুব পছন্দ করেন, ওনার জন্য বেগুনি আর বাচ্চাদের জন্য একটু সিঙ্গাড়া বানাও। রেখাদেবী যখন এমন করে বলছিল তখন অন্তু সেখানে আসে এবং বলে, জেঠিমা, আমি কিন্তু তেলে ভাজা খাবো না।
আমার জন্য বরং একটু লুচির ব্যবস্থা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। বৌমা কই গো, দরজাটা খুলবে তো? এভাবে রেখা দেবী দরজার বাইরে ডাকাডাকি করতে থাকে, কিন্তু অনিতা বা রানু কেউই সাড়া দেয় না। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন।